দেখছেন? কোন সময় ভোট চুরি করে ক্ষমতায় আসছে এই ধরনের কোন ইতিহাস দেখছেন? দেখেন নাই, দেখাতে পারবেন না। ঠিক আছে? ভোট চুরি করা, ভোট ডাকাতি করা, এটা একমাত্র করেছে আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগের নেতাকর্মী এখন যোগ দিচ্ছে জামাতে। তাহলে এখন চিন্তা করেন সিসি ক্যামেরা গুলো কারা ভাঙতেছে। আর জামাতও প্রাইভেট। জামাতের সাথে আমেরিকার এই মাখামাখি দেখে সবচেয়ে বেশি জ্বলছে কার? ভারতের। আটলান্টিক কাউন্সিলের মাইকেল কোগেলসম্যান বলেছেন, আমেরিকার এই পদক্ষেপ ভারত মার্কিন সম্পর্কে আরো বড় ফাটল ধরাবে। ভারত একটু ভিন্ন প্রেক্ষাপট থেকে ভিডিওটি আমি শুরু করতে চাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে মানুষ যে সকল কারণে আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল, প্রধান একটা কারণ হচ্ছে সংসদ থেকে শুরু করে যে কোনো সমাবেশ থেকে শুরু করে গলির কোনো প্রোগ্রাম, প্রত্যেকটা জায়গায় নেতা কর্মী মন্ত্রী এমপিরা যদি 10 মিনিট বক্তব্য দিতেন, 8 মিনিট গনে গনে থাকতো বিএনপি কি করছে, জামাত কি করছে। আর এই কথাগুলা রিপিটেডলি শুনতে শুনতে মানুষের এক পর্যায়ে বিরক্তি চলে আসছিল এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রীরা যখনই যা বলতো মানুষ এটাকে ট্রলে নিয়ে যাইতো। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের পতনের পর বর্তমানে যে নির্বাচনমুখী প্রচারণা, সেখানে আমরা গত 2 দিন যাবত যে ধরনের পক্ষে বিপক্ষে পাল্টা, মানে এর বিপরীতে আবার পাল্টা যে বক্তব্যগুলো শুনছি, এগুলা কি আসলেই নির্বাচন সংক্রান্ত বক্তব্য হওয়া উচিত? আমার কাছে মনে হয়, আমি ক্ষুদ্র মানুষ, যে আমি ক্ষমতায় গেলে কি করব, আমার দল কি করবে, কিভাবে পলিসি হবে, কিভাবে জনগণের জন্য সুযোগ সুবিধা তৈরি হবে, ওই দিকে মনোযোগ দিয়ে কথা বলা। এর বিপরীতে কথা বললে হয় কি, আপনি ট্রলের শিকার হয়ে যাবেন। এর বিপরীতে কথা বলা হয় কি, যে মানুষের মধ্যে আপনাকে নিয়ে একটা নেগেটিভিটি হবে। তো এখন গত 2 দিনে সারা বাংলাদেশে আমরা যা দেখছি, দলগুলোর সর্বোচ্চ নেতা থেকে কর্মীদের মধ্যে 2 দলের প্রতি আসলে একটা হতাশামূলক অবস্থান কিন্তু মানুষের তৈরি হচ্ছে, কারণ পাল্টাপাল্টি কথাগুলো। যেমন বিএনপির খুব সুন্দর একটা আয়োজন হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন এটা কতটুকু বাস্তবসম্মত করা যাবে, কি পরিমাণ চ্যালেঞ্জিং ইস্যু আছে, এগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি। কিন্তু বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া, এই বক্তব্য যখন জামাত ইসলামের এত বড় সর্বোচ্চ একজন নেতা, যিনি নাইবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কাছ থেকে আসে, তখন বক্তব্যটা আশাজনক না, হতাশাজনক। আবার জনাব তারেক রহমানও আপনার গতকালকে যেটা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন, যে ভূমিকম্পের মাধ্যমে অবশ্যই আল্লাহ একটা জাতিকে সতর্ক করে, কিন্তু তিনি বিষয়টা যখন জামাতকে কানেক্ট করছেন, সেখানে কিন্তু তিনি ট্রলের শিকার হয়েছেন, তাই না? গতকালকে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছি। জামাত তাদের পলিসি গ্রহণ করবে, বিএনপি তাদের পলিসি গ্রহণ করবে, মানুষের কাছে যার পলিসি ভাল লাগে তাকে ভোট দেবে। এনসিপি নতুন গজাইনা লোক, দলের মধ্যে অর্ধেকই আছে যারা বিভিন্ন ভাবে এই 17 মাসে কোটি কোটি না 100 কোটির মালিক হয়েছে, তারাও বলে যে চাঁদাবাজদের আন্না এবার চাঁদাবাজদের ভারতপন্থীদের রুখে দিতে হবে। তাহের ভাই যখন বলেন ভারতের কাছে তারেক জিয়া দস্তখত দিয়ে আসছেন, সুতরাং ভারতের সাথে যে আগেই দস্তখত দিয়ে আসছে তার হাতে বাংলাদেশ নিরাপদ না। আবার বিএনপির পক্ষ থেকে যখন বলা হয় যে আমরাই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি, এই পাল্টাপাল্টি বক্তব্যে দলীয় মানে সমর্থক ছাড়া বাকি যারা আছে, দলীয় সব সমর্থক না, বাকি যারা আছে তাদের মধ্যে এটা ভাইব্রেশন ক্রিয়েট করে যে আসলে এই বক্তব্যগুলো কতটুকু সঠিক। দেখেন, আমার এই বক্তব্য আমি 2 দল থেকে গালি খাইতে পারি, এনসিপি থেকে খাইতে পারি, আসলে কি এগুলো নির্বাচনমুখী বক্তব্য? এখন বিএনপির ফ্যামিলি কার্ড যে ভুয়া, আমাদের তাহের ভাই যে কথাটা বললেন যে যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন, মানে অনেকে এখন কার্ডের একটা স্যাম্পল দেখাচ্ছে, তো এই স্যাম্পল নিয়ে যারা যাবে বিএনপি নেতাকর্মী তাদেরকে আটকাবেন। তো যারা আটকাবেন তারা কি মাইর খাবেন না? খাবে তো। এমনকি তিনি বলছেন যে চিফ ইলেকশন কমিশনার বলেছেন এটা বেআইনি, এগুলো নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন। তারপরে একটি দল, অর্থাৎ নাম নেয় নাই, ওই যে ভাবি বলছিলেন না যে বিশেষ দল, ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এই বক্তব্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রতিনিয়ত শুনতাম। শেখ হাসিনা বাংলাদেশ পেঁচা দিছে, শেখ হাসিনা ভারতের কাছে এটা দিয়ে দিছে। তো ডক্টর ইউনূস সরকার আইসা গত 17 মাসে শেখ হাসিনার দেওয়া জিনিস থেকে কি উদ্ধার করছে? এটা ছিল তৎকালীন প্রেক্ষাপটেও জামাতের একটা ন্যারেটিভ, যেটাতে বিএনপিও সাপোর্ট করতো যে শেখ হাসিনা বাংলাদেশ বেঁচে দিতেছে। এখন দেখেন একই বক্তব্য আবার তারেক জিয়া বা বিএনপির বিরুদ্ধে, যে তিনি দস্তখত করে দিয়ে আসছেন বাংলাদেশ বিক্রি করে দিবেন। এখন এই যে বক্তব্যগুলা, এগুলোর প্রতি মানুষের পজিটিভ ফিডব্যাক হয়? তাহের ভাই যথেষ্ট সম্মানিত মানুষ, বিএনপির অনেক বড় বড় নেতারা আছেন সম্মানিত, মানুষের পজিটিভ একটা থট আপনাদের কাছে চায়। এখন আপনারা যখন এই ধরনের কথাবার্তা বলেন বা আমরা যখন আপনাদেরকে ক্রিটিক হিসাবে সমালোচনা করি, হয়তো অনেকের গায়ে লাগবে, কিন্তু একটু আপনি বোঝেন নির্বাচনের এই মুহূর্তে এই ধরনের বক্তব্য পাল্টাপাল্টি, এক দলকে আরেক দল ছোট করার যে প্রবণতা, এক দলকে আরেক দলের খাটো করার যে প্রবণতা, মানে এটা তো আপনি বক্তব্য দিয়ে করাইতে পারবেন না। এটা কি সম্ভব? সম্ভব না। শেখ হাসিনা ফেসিস্ট স্বৈরাচার, কিন্তু এই দেশে এখনো আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে আপনি কোনোভাবেই বুঝাইতে পারবেন না। যারা পাগলা সমর্থক তারা মনে করতেছে শেখ হাসিনা যা করছে তাই রাইট। তো তাহলে আপনি কাকে বুঝাবেন? আমার কাছে মনে হয় যে নির্বাচনে অন্তত আমরা ব্যতিক্রম কিছু দেখতে চাই, যেখানে প্রত্যেক দল নিজেদের কথাই বলেন, জনগণ জানে কে বাংলাদেশের পক্ষে, কে বাংলাদেশের বিপক্ষে, কে দেশ বিক্রি করে দিবে, কে পাকিস্তানপন্থী, কে বাংলাদেশপন্থী। লেট ডিসাইড টু দ্য পিপল। মানুষকে এটার সিদ্ধান্ত নিতে দেন। আপনি যখন বলছেন
আপনার কাছে মনে হচ্ছে যে সামনে থাকা দর্শকরাই ঠিক ঠিক চিল্লান দিচ্ছে, বাট বি অনেস্টলি মানুষের কাছে এগুলো রিফ্লেকশন হয় এবং যে আশার জায়গাটা ছিল সেখানে হতাশা তৈরি হয়। আমার কথা আসলে আমি সার্বজনীন কথা বলি, কারোর কাছে গায়ে লাগবে, কারোর ভালো লাগবে, বাট এটাই হওয়া উচিত। এতে দলীয় সৌন্দর্য যেমন ঠিক থাকে, রাজনীতির যে শিষ্টাচার, একদল অন্য দলকে সম্মান করা, একদল অন্য দলকে মানে কি বলা হয় যে পায়ে পা দিয়ে ঝগড়া না করা বা উত্তপ্ত বাক্য বিনিময়ে সহযোগিতা না করা। যেমন আবার আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই তিনি বললেন যে একজন আসেন লন্ডন থেকে মুফতি হইয়া ফতোয়া দিতে। এই যে দেখেন মানে এই কথাবার্তাগুলোতে কি হচ্ছে, পজিটিভ কিছু হচ্ছে না। আমি আশা করি আমাদের দুইটা বড় দল যারা আছেন এবং এনসিপি নেতা করে তাদের কথা তো বাদে দিলাম, মানে জামাতের লেজের মধ্যে তারা যদি না ঢুকতো, এই মানুষ জমায়েত করা 500 মানুষ এটা জমায়েত করতে পারবে? 500 পারবে না। সবাই যার যার জায়গা থেকে সংযত হয়ে বক্তব্য দিই, তাহলে এটা সবার জন্য কল্যাণকর হবে। আপনি ভালো কথা বলেন, আরেকজন খারাপ বলে, মানুষ বিচার করবে যে কে কাকে নিয়ে খারাপ কথা বলছে, কে খারাপ কে ভালো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সময়ের নিষিদ্ধ ইসলামী দলের সাথে বন্ধু হতে চায় যুক্তরাষ্ট্র, এটি হলো তাদের শিরোনাম। ওয়াশিংটন পোস্ট হাতে পেয়েছে মার্কিন কূটনীতিকের গোপন অডিও রেকর্ডিং। 1 ডিসেম্বর ঢাকার এক রুদ্ধদ্বার বৈঠকে একজন মার্কিন কূটনীতিক স্পষ্ট বলেছেন, উই ওয়ান্ট দেম টু বি আওয়ার ফ্রেন্ডস। আমরা চাই তারা বা জামায়াত আমাদের বন্ধু হোক। কাদের কথা বলা হয়েছে? জামাতে ইসলামী, যে দলকে একসময় শেখ হাসিনা নিষিদ্ধ করেছিলেন আজ আমেরিকা সেই দলকে কাছে টানার জন্য মরিয়া। আজকের প্রথম পর্বে আমরা শুনবো সেই অডিওর সারমর্ম এবং আমেরিকার এই ইউটার্নের পেছনের রহস্য। ওই গোপন বৈঠকে মার্কিন কূটনীতিক বলেছেন, বাংলাদেশ এখন ইসলামিক শিফট বা ইসলামী ধারায় ঢুকেছে, ডানপন্থায় ঢুকেছে, এবং আমরা ধারণা করছি 12 ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সেরা ফলাফল তথা বেস্ট এভার পারফরমেন্স করবে। চিন্তা করুন, নির্বাচনের 1.5 মাস আগেই আমেরিকা প্রেডিকশন দিচ্ছে জামায়াত রেকর্ড ব্রেকিং রেজাল্ট করবে। এই কূটনীতিক নারী সাংবাদিকদের অনুরোধ করে বলেছেন, ক্যান ইউ টক টু দেম, উইল দে গো অন ইউর শো? অর্থাৎ আপনারা কি তাদের সাথে কথা বলতে পারেন? তারা কি আপনাদের শোতে আসবে? অর্থাৎ আমেরিকা চাচ্ছে জামায়াতকে মিডিয়াতে আরো বেশি স্পেস দেওয়া হোক। তারা জামায়াতের ছাত্র সংগঠনকেও প্রমোট করতে বলছে। এটি প্রমাণ করে আমেরিকা 2026 সালের নির্বাচনে জামায়াতকে একটি মেজর প্লেয়ার বা প্রধান শক্তি হিসেবে বেছে নিয়েছে। এ পর্বের শেষ কথা, আমেরিকা এখন আর বিএনপি বা আওয়ামী লীগের উপর ভরসা করছে না, তারা গ্রাউন্ড রিয়েলিটি বুঝে জামায়াতের দিকে হাত বাড়িয়েছে। ওয়াশিংটন পোস্ট বলছে, অনেকে ভয় পাচ্ছেন জামায়াত ক্ষমতায় গেলে কি শরিয়া আইন চালু হবে, নারীদের ঘরে বন্দী করা হবে। মার্কিন কূটনীতিক এই ভয়কে তুলি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আই সিম্পলি ডোন্ট বিলিভ দ্যাট জামায়াত ক্যান ইম্পোজ শরিয়া। আমি বিশ্বাস করি না জামায়াত শরিয়া চাপাতে পারবে। কেন তিনি এত নিশ্চিত? কারণ আমেরিকার হাতে আছে লেভারেজ বা চাপ দেওয়ার ক্ষমতা। কূটনীতিক বলছেন, যদি জামায়াত নারীদের কাজের সময় কমিয়ে দেয় বা শরিয়া চাপায়, তবে আমেরিকা পরের দিনেই 100% ট্যারিফ বসিয়ে দেবে। বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির 20% যায় আমেরিকা। এই অর্ডার বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে, আর জামায়াত সেটা জানে। এখান থেকে এই বিষয়টা স্পষ্ট। আসলে হঠাৎ করে চরমনায়ের কথা শুনে বা অন্যদের কথা শুনে হুট করেই দেশে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। শরিয়া আইন তখনই বাস্তবায়ন করা সম্ভব এবং জামাত তখনই সেটা করবে যখন এদেশ স্বাবলম্বী হবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, সামরিকভাবে। তো এই কূটনীতিক খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, দেয়ার আর টু মেনি ইউনিভার্সিটি এডুকেটেড স্মার্ট পিপল টু ডু দ্যাট। জামাতে অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্মার্ট লোক আছে, তারা এমন বোকামি করবে না। আমেরিকা জানে জামাত এখন আর মানদাতার আমলের দল নয়, তাদের টিমে ইন্টেল, বেসিস এবং টপ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা আছে। তারা ইকোনমি বোঝে, তাই তারা তুরস্ক বা মালয়েশিয়ার মতো হবে। ওয়াশিংটন পোস্ট বলছে, জামাতের একজন তাদেরকে বলেছে নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাবটি প্রাথমিক পর্যায়ে আছে এবং শরিয়া আইন চাপানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। যখন সেটি প্রস্তুত হবে, মানুষ যখন চাবে, অধিকাংশ মানুষ যখন চাইবে যে শরিয়া আইন কায়েম করা হোক, তখন তারা সেটি করবে। জামাত এখন ফোকাস করছে দুটি বিষয়ে, দুর্নীতি দমন, স্বচ্ছতা এবং সুশাসনে। আমেরিকা এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছে। মূল কথা হলো আমেরিকা জামায়াতকে আর ভয় পাচ্ছে না, কারণ তারা জানে অর্থনীতির চাবিকাঠি তাদের হাতের কাছে। জামায়াত হলো সবচেয়ে বড় ভয় তথা বিগেস্ট ফিয়ার। তারা মনে করে জামায়াত পাকিস্তানপন্থী এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু আমেরিকা কি ভারতের কথা শুনছে? উইথ দ্য পার্টনারশিপ এ রিয়েল মেস, আই ডোন্ট থিঙ্ক ইউএস অফিসিয়ালস উড ফিল দ্য নিড টু বি সেন্সিটিভ টু ইন্ডিয়ান কনসার্ন। অর্থাৎ ভারত আমেরিকার সম্পর্ক এখন তলানিতে, তাই আমেরিকা এখন আর ভারতের কথায় কান দিচ্ছে না, তারা নিজেদের স্বার্থ দেখছে। ইন্টারেস্টিং তথ্য হলো ভারতও কিন্তু বসে নেই। আগস্ট মাসে একজন সিনিয়র ভারতীয় কূটনীতিক ঢাকায় জামায়াত আমিরের বাসায় গিয়ে দেখা করেছেন, যখন তিনি হার্ট সার্জারির পর রিকভার করেছিলেন। যদিও ভারত জামায়াতকে আনলফুল বা বেআইনি বলে মনে করে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে, তবু গ্রাউন্ড রিয়েলিটি মেনে তারাও যোগাযোগ রাখছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এটিও তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবার ওই মার্কিন কূটনীতিককে উদ্বিগ্ন করে বলছেন, এই মার্কিন কূটনীতিক হাসিনাকে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়াকে বলেছেন পলিটিক্যালি জিনিয়াস বা রাজনৈতিকভাবে জিনিয়াস চাল। তিনি বলেছেন ট্রাইব্যুনাল হয়তো ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না, কিন্তু হাসিনা দোষী এবং তারা সেটা প্রমাণ করেছে। আমেরিকা হাসিনাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে। ভারত চাইলেও হাসিনাকে আর প্রাসঙ্গিক করতে পারবে না। মূল কথা হলো দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য শেষ। আমেরিকা
আমেরিকা এখন সরাসরি প্লেয়ার এবং তাদের বাজি জামাতের উপর। ওয়াশিংটন পোস্ট বলছে জামাত ইন্টার্স দ্য মেইন স্ট্রিম। যে দল কয়েকবার নিষিদ্ধ হয়েছে তারা এখন নির্বাচনের মূল স্রোতে। এই স্বীকৃতি কিন্তু জনতনের স্বীকৃতি নয়। 5 আগস্টের পর জামাত ওয়াশিংটনে 4টি মিটিং করেছে মার্কিন অফিসিয়ালদের সাথে, ঢাকায় করেছে আরো বেশ কয়েকটি। এমনকি গত শুক্রবার জামাত আমির ভার্চুয়ালি বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ তথা জেমিসন গ্রিয়ারের সাথে। ট্রেড রিপ্রেজেন্টেটিভের সাথে বৈঠক মানে কি? মানে আমেরিকা জামাতের সাথে ব্যবসা করতে চায়, তারা জামাতকে সরকার হিসেবে দেখার প্রস্তুতি নিচ্ছে। জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি তারেক রহমান ব্যক্তিগতভাবে মনে করেন জামাত এই নির্বাচনে ওভার পারফর্ম করবে তথা প্রত্যাশার চেয়ে ভালো করবে, কিন্তু তিনি জামাতকে কোয়ালিশন বা জোট সরকারে নিতে চান না। বিএনপি একা সরকার গঠন করতে চায়, কিন্তু জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে বলেছেন যদি দলগুলো একমত হয় আমরা একসাথে সরকার চালাবো। এই বিষয়টিকেও পজিটিভভাবে উপস্থাপন করেছে ওয়াশিংটন পোস্ট। তো মার্কিন কূটনীতিক আরও ইঙ্গিত দিয়েছেন তারা শুধু জামাত নয়, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের সাথেও এনগেজ হতে চান। আমেরিকা বুঝতে পেরেছে বাংলাদেশে ইসলামী শক্তিকে বাদ দিয়ে রাজনীতি করা সম্ভব নয়, তাই তারা সবার সাথে চ্যানেল ওপেন রাখছে। জামাত এখন শুধু লোকাল পাওয়ার নয়, তারা গ্লোবাল প্লেয়ারদের সাথে টেবিলে বসে। বিএনপিকে এটা মাথায় রেখেই চলতে হবে মিস্টার তারেক রহমান। ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন ইলেকশনস উইল বি হেল্ড অন February 12, নট এ ডে বিফোর, নট এ ডে আফটার। নির্বাচন হবেই এবং আমেরিকা বলছে জামাত সেখানে রেকর্ড করবে। এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি ডিসাইসিভ ডেমোক্রেটিক টার্ন। হাসিনার পতনের পর এটিই প্রথম পরীক্ষা। জামাত যদি ক্ষমতায় আসে বা শক্তিশালী বিরোধী দল হয় তবে আমেরিকার সাথে তাদের সম্পর্ক কেমন হবে? অডিও লিগ বলছে সম্পর্ক হবে বন্ধুর মতো, কিন্তু শর্ত সাপেক্ষে। ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট ভোটারদের মনে বড় প্রভাব ফেলবে। যখন মানুষ জানবে আমেরিকা জামাতকে গ্রিন সিগন্যাল দিয়েছে তখন দোদুল্যমান ভোট জামাতের দিকে ঝুঁকবে। শরিয়া ভীতি আর কাজ করবে না, কারণ আমেরিকা নিজেই গ্যারান্টার। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, ওয়াশিংটন পোস্টের এই ফাঁস হওয়া তথ্য প্রমাণ করে রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নেই। আমেরিকা স্বার্থের জন্য জামাতকে বন্ধু বানাতে প্রস্তুত, জামাতও প্রস্তুত স্মার্টলি ডিল করতে। ভারত এখানে দর্শক মাত্র। তো মূল কথা হলো জামাত কোনো দেশের সাথেই গোলামির জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা কখনোই কোনো অন্যায্য চুক্তিতে যাবে না, এটা নিশ্চিত। এটা ভারত জানে, তাই তারা নানাভাবে চেষ্টা করেও জামাতকে টলাতে পারেনি। আগামী 12 ফেব্রুয়ারি আমরা হয়তো এক নতুন বাংলাদেশের সূর্যোদয় দেখব, যেখানে জামাত হবে এক বড় শক্তি। দর্শক, আপনি কি মনে করেন? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এমন একটা বক্তব্য দিছে, যেই বক্তব্য শোনার পরে জামাত শিবিরের বুকে কাঁপন ধরে গেছে। সেলিউট সেনাপ্রধানকে। মাননীয় সেনাপ্রধান তার দক্ষতা, অভিজ্ঞতা, সাহস দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে অসীম ভূমিকা পালন করেছে সেটা অতুলনীয়, অবিস্মরণীয়। 5 আগস্টে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যায়, তারপরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই ক্রান্তি লগ্নে এই সেনাপ্রধান অশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে। যদিও জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, দেশ এবং দেশের বাহির থেকে সেনাপ্রধানকে বিতর্কিত করতে, সেনাপ্রধানকে সরাতে নানা ধরনের অপকৌশল চালিয়ে গেছে এবং মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেছে। আপনারা জানেন, অনেকেই বলছে যে সেনা প্রধান কু করবে, করে বাংলাদেশের ক্ষমতা সেনাপ্রধান নিয়ে নিবে, আর্মির হাতে ক্ষমতায় চলে যাবে, মানে এই ধরনের নানা অপপ্রচার কিন্তু চালানো হয়েছে। তারপরেও সেনাপ্রধান আশ্বস্ত করেছে যে কোনো গুজবে কান দিবেন না, আর সেই স্ট্যান্ডে সেনাপ্রধান এখনো রয়েছে। সেনাপ্রধান কি বক্তব্য দিয়েছে তার আগে একটু জানা দরকার যে জামাত শিবিরের বুকে কাঁপন ধরলো কেন। আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকা এবং মিডিয়ায় দেখেছেন যে যারা ভোট চুরি করে, যারা ভোট ডাকাতি করে, যারা দিনের ভোট রাতে করে, তারা দলে দলে জামাতে যোগ দিয়েছে। কি বিশ্বাস হলো না? আমি যদি আপনাদেরকে প্রমাণ দিই তাহলে তো বিশ্বাস হবে, তাই না? এই যে দেখেন, আওয়ামী লীগের 7 নেতাকর্মী জামাতে যোগদান। শুধু এটাই না, আরো আছে। আবার দেখেন যে জামাতে যারা যোগ দিয়েছে তারা সবাই আওয়ামী লীগ। এখন অনেকেই বলবেন যে আওয়ামী লীগ জামাতে যোগ দিছে বলেই জামাত শিবিরের বুকে কাঁপন ধরেছে। জামাত শিবিরের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ অতীতে যা করেছে, ভবিষ্যতে যা করবে, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তাদের কোনো বিচার হবে না, তাদের 7 খুন মাপ। কি বিশ্বাস হচ্ছে না? এই যে দেখেন চাঁপাই নবাবগঞ্জের জামাত নেতা কি বলছে। জামাত নেতা বলছে যে জামাতে যোগ দিলে আওয়ামী লীগের পুরো দায়ভার তারা গ্রহণ করবে, মানে অতীতে যা করেছে, ভবিষ্যতে যা করবে, সেটা ভোট চুরি হোক, ভোট ডাকাতি হোক, দিনের ভোট রাতে করে হোক, শুধু জামাতকে ক্ষমতায় নিয়ে আসবেন আর আপনাদের যত অপরাধ ছিল সব মাফ করে দিবে এই জামাতে ইসলামী। ঠিক আছে?
তো জামাতের এই উদ্দেশ্যটা হচ্ছে যাদের ভোট চুরি করার অভিজ্ঞতা আছে, যেমন আওয়ামী লীগের, এবং দিনের ভোট রাতে করার অভিজ্ঞতা আছে, ভোট ডাকাতি করার অভিজ্ঞতা আছে, একতরফা নির্বাচন করার যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে দলে দলে জামাত শিবির তাদের ইয়াতে রাজনীতিতে যুক্ত করতেছে, মানে বিভিন্ন ধরনের পদ পদবি দিচ্ছে এবং দলের নেতাকর্মী বানিয়ে দিচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি যেটা অনুষ্ঠিত হবে, সেখানে এই জামাত শিবির যেন একটা ক্ষমতা দেখাতে পারে এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ব্যবহার করতে পারে। তাহলেই তো ভোট তাদের পক্ষে যাবে, বিভিন্ন কেন্দ্রে গিয়ে ডাকাতি করতে পারবে, আবার রাতেই ব্যালট বাক্স ভরাতে পারবে। এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু আওয়ামী লীগের যারা দুর্ধর্ষ তাদেরকে জামাত নিজের দলে টানতেছে। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে বিভিন্ন কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কয়েক ঘন্টার মধ্যেই সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। এগুলো কারা ভাঙতেছে? যদি মনে করেন বিএনপি ভাঙতেছে, কেন বিএনপি ভাঙবে? বিএনপির অতীত ইতিহাস দেখে এবং কি কারণে কোন উদ্দেশ্যে ভাঙতেছে একবারে ক্লিয়ার কাট বুঝতে পারবেন। এখন এই জামাত শিবিরের উদ্দেশ্যে কি বললেন সেনাপ্রধান? আসলে জামাত শিবিরের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন নাই, সেনাপ্রধান ডিরেক্ট এই নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর যে ভূমিকা থাকবে, সেনাবাহিনী যে দায়িত্বগুলো পালন করবে, সেই দায়িত্ব তুলে ধরেছে। এতে যারা ভোট চুরি করার অভিজ্ঞতা রয়েছে যাদের, বা যারা ভোট চুরি করার পরিকল্পনা করতেছে, বা যারা ওই দিনের ভোট রাতে করার পরিকল্পনা করতেছে, তাদের বুকে কাঁপন ধরে গেছে। মাননীয় সেনাপ্রধান ডিরেক্ট তার বক্তব্যে বলেছে যে এবারের নির্বাচন ফেয়ার হবে, কোনো ধরনের দুর্নীতি, ভোট চুরি করা কারো সাধ্য হবে না, কারণ মাঠে থাকবে 1 লক্ষ সেনাবাহিনী এবং তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই হুঁশিয়ারি দিয়েছে। একই সাথে শুধু সেনাবাহিনীর 1 লক্ষ সেনা সদস্যরা থাকবে তা না, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনে মাঠে থাকবে। এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এবারের নির্বাচন কতটা ফেয়ার হবে এবং এই নির্বাচনে কোনো ধরনের কারচুপি করার কোনো সুযোগ থাকবে না। কেন্দ্রে কেন্দ্রে থাকবে হচ্ছে সিসি ক্যামেরা, কেন্দ্রে কেন্দ্রে থাকবে সেনাবাহিনী। যদিও বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনী আরো বাড়ানোর কথা বলা হয়েছে, সেটা হয়তো ভবিষ্যতে আরো বাড়াবে বলে আমরা মনে করি। এখন সেনাপ্রধানের যে এই নিরপেক্ষ স্ট্যান্ড, সেনাপ্রধানের যে নিরপেক্ষ বক্তব্য, নিরপেক্ষ ভূমিকা, এতে জামাত শিবিরের বুকে কিন্তু কাঁপুনি ছুটে গেছে। তারা যেই উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের দলে টেনেছে, বিভিন্ন ধরনের পদ পদবি দিয়েছে, সেই উদ্দেশ্য আর পূরণ হবে না। সেনাপ্রধান একই সাথে সারা বাংলাদেশের ভোটারদেরকে, সাধারণ জনগণকে আশ্বস্ত করেছে ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। কেউ কোনো ধরনের দখলবাজি করতে পারবে না, কারো ভোট কেউ দিতে পারবে না। এই প্রতিশ্রুতি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ জনগণকে ভোট দিতে উৎসাহিত করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এই সকল বক্তব্য যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে এইবারের যে নির্বাচন হবে বিগত সকল নির্বাচনের চেয়ে শ্রেষ্ঠ নির্বাচন হবে। আরেকদিকে জামাত শিবির হয়তো এটাও মনে করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। এখন এই ছাত্রদেরকে আবার নির্বাচনী জোটে টেনেছে এই জামাত। এখন জামাত মনে করেছে যেহেতু ছাত্রদের নিয়োগকর্তা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাহলে ছাত্রদেরকে যদি আমাদের জোটে নেই তাহলে সরকারও আমাদের পক্ষে থাকবে। কিন্তু এখানেও বুড়ে বালি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনিও বলেছেন এবারের নির্বাচন হবে অতীতের সকল নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন। আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে এই নির্বাচনটা অতীতের সকল নির্বাচনের চেয়ে ফেয়ার নির্বাচন। এই বক্তব্য শোনার পরেও জামাত শিবিরের যে আশা ছিল যে হয়তো আমরা এনসিপি কে জোটে নিলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সাপোর্ট পাবো, সেটাও আশায় গুড়ে বালি হয়ে গেল, সেটাও আর পাওয়া সম্ভব হবে না। এই জন্য সেনাবাহিনীর স্ট্যান্ড, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা, এগুলো সম্পূর্ণ পর্যালোচনা করে মোটামুটি হতাশায় ভুগতেছে জামাতে ইসলামী। শুধু জামাতে ইসলামী বলবো না, যারা ভোট চুরি করার পরিকল্পনা নিয়েছিল, যারা দিনের ভোট রাতে করার পরিকল্পনা করেছিল, যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল, তারা সবাই ভয়ে আছে। তারা অন্তত এতটুকু বুঝতে পেরেছে যে এবার জনপ্রিয়তা ছাড়া সংসদে যাওয়া যাবে না, জনপ্রিয়তা ছাড়া এমপি হওয়া যাবে না, জনপ্রিয়তা ছাড়া সরকার গঠন করা সম্ভব হবে না। এই জন্য কাঁপুনি ধরে গেছে, বুকে কাঁপুনি ধরে গেছে, দৌড়ের উপরে আছে সবাই। ভবিষ্যতে হয়তো আমরা আরো ভালো কিছু দেখতে পাবো ইনশাল্লাহ। সেনাবাহিনীর পক্ষ থেকে
আরো নিরপেক্ষ স্ট্যান্ড নেওয়ার বক্তব্য আসবে, তখন দেখবেন যে যারা হচ্ছে মানে একটু লোভ লালসায় ছিল আর কি, ক্ষমতার মুখ দেখায়, তারা হতাশ হয়ে পড়বে। এইদিকে আপনারা আরেকটা ঘটনা শুনেছেন যে এই যে জামাতের এক নেতার ভাই আর কি, একজন আইনজীবী, তার বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অর্থাৎ জামাত শিবিরের যে সকল নেতাকর্মী আছে বা হচ্ছে জামাত শিবিরের যারা সাপোর্টার আছে, এদের উপরে কড়া নজর রাখা উচিত। প্রশাসনের উচিত হচ্ছে এদের উপরে কড়া নজর রাখা। একজন আইনজীবীর কাছে যদি বিদেশি পিস্তল পাওয়া যায়, বিদেশি বুলেট পাওয়া যায়, তাহলে অন্যান্য নেতাকর্মী যারা আছে তাদের কি অবস্থা হতে পারে, তাদের বাসায় কি থাকতে পারে, এগুলো একটু নজরে নেওয়া দরকার। সেটা যে দলেরই হোক, আমি বিশ্বাস করি যে এবারের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা হবে নিরপেক্ষ, জনসাধারণ ভোট দিতে পারবে এবং কেন্দ্রে গিয়ে কোনো ধরনের ভয়ভীতি তাদের ভিতরে থাকবে না, এতটুকু বিশ্বাস করি। আর সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। আর আমার এই ভিডিওটা ছড়িয়ে দিবেন, জামাত শিবিরকে একটু দেখিয়ে দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে আপনার ভিডিও ছড়িয়ে দিবেন। আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।